1 2 3 সাবে খায় বিড়ি বিড়িতে নাই আগুন পাইলাম একটা বাগুন বাগুনে নাই বিচি পাইলাম একটা কেচি। স্বাগত জানাচ্ছি এখন আনন্দে এবং আমরা দেখছিলাম মাস্তুলের প্রোমো এবং সেক্ষেত্রে কিন্তু বলাই যায় আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন মাস্তুলের নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান এবং আমাদের সাথে রয়েছেন ফজলুর রহমান বাবু এবং বহুল প্রশংসিত বাংলাদেশের সিনেমা মাস্তুল আগামী 17 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দেশে মুক্তির আগে আন্তর্জাতিকভাবে সমাদৃত এই চলচ্চিত্রটি 47তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন পুরস্কার জিতেছে। এর পাশাপাশি স্পেনের ইমাজিন ইন্ডিয়া উৎসবেও মনোনয়ন পেয়েছে এবং সবটা নিয়ে আসলে অভিনন্দন জানাতে চাচ্ছি আপনাদের। এবং প্রথমেই আসতে চাই মোহাম্মদ নুরুজ্জামান আপনার কাছে, মাস্তুলের পেছনের গল্পটা নিয়ে আসলে আমরা জানতে চাই খুব সংক্ষেপে। ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার আসলে যে সময়টা মাস্তুল করেছি এটা করার কথা ছিল না, করার কথা ছিল অন্য একটা ছবি, যেটার সব প্রস্তুতি আমরা নিয়েছিলাম স্ক্রিপ্ট থেকে শুরু করে। আমাদের আসলে শুটিং শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে থেকে আমাদের এই প্রধান চরিত্রে যিনি অভিনয় করছিলেন একজন অপেশাদার অভিনেতা, তো তিনি হঠাৎ করে আসলে লাপাত্তা হয়ে যান। তাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাদের পুরো ইউনিট আমরা বসে আছি তার জন্য, তো আমরা প্রচণ্ড হতাশ ছিলাম। তো ওরকম একটা সময়ে আমি নারায়ণগঞ্জে বড় হয়েছি, তো আমাদের একটা ছোটোবেলা থেকে অভ্যাস হচ্ছে নদীর পাড়ে গিয়ে বসা। মন ভালো থাকলেও বসি, মন খারাপ থাকলেও বসি। ওরকম একটা সময় প্রচণ্ড মন খারাপ করে একদিন বসেছিলাম নদীর পাড়ে, শীতলক্ষার পাড়ে বন্দর এলাকায়। আমি এবং আমার সাথে ছিল যুবরাজ শামীম, ও তখন আদিম ছবি নিয়ে কাজ করছিল, ওর এডিটিং আমার এখানে হচ্ছিল। তো যাই হোক বসে আছি, আমার একটা কল আসছে, আমি ফোনে কথা বলছি, তখন শামীম আমাকে বললো, ভাই হঠাৎ আমার মনে হলো যে আমি একটা ইমেজ দেখলাম যে একজন লোক নদীতে পয়সা ফেলছে। তো সাথে সাথে আমার মনে পড়ে গেল যে এইরকম একটা রিচুয়াল আমি ছোটোবেলায় দেখেছি, এক্সপিরিয়েন্স করেছিলাম এবং আমার মনে নিজেই এক্সপিরিয়েন্স করে। তো তখন মনে হলো যে মানে এটা ভুলে গেলাম। তারপরও তো হঠাৎ কি মনে হলো, আমি বললাম যে না, ছবি আমরা বানাবো, যেটা বানাচ্ছিলাম সেটা না বানিয়ে একটা ছবি বানাবো, যেহেতু সব প্রিপেয়ার্ড অবস্থায় আছি এবং ছবি বানাবো, এই যেখানে বসে আছি এখানে বসেই ছবি বানাবো। তো এখান থেকে কি গল্প নেওয়া যায় এগুলো নিয়ে কথা বলতে বলতে আমাদের মানে প্রথম আমরা লোকেশনটা ফিক্স করে ফেললাম যে এখানেই কাজ করব। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আসলে কিছু সবসময় গল্প বলার চেষ্টা করি। তো আমরা বিভিন্ন গল্প করতে করতে একটা আউটলাইন তৈরি করার চেষ্টা করলাম, যদিও পরে সেটা থাকেনি। তো আমরা যেখানে বসে কথা বলছিলাম তারপরে আমরা একটা কাঠের ব্রিজ আছে 5 নম্বর ঘাটের ওখানে, ওইটা পার হয়ে আমরা পন্টুনে বসেছিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো তখন ওই পন্টুনে একটা অয়েল ট্যাঙ্কার এসে ভিড়ে, ওটার নাম হচ্ছে ওটি ইনসাফ। তো ওখানে আমার ইচ্ছে ছিল না, স্বামী আমাকে বললো, ভাই আমি কখনো এরকম শিপে উঠিনি। আমি বললাম চলো যাই তাহলে। তো ওদের জাহাজে আমরা উঠলাম, ওদের সাথে বিভিন্ন কথাবার্তা বললাম, ওখানে আমরা চা খেলাম। তো আস্তে আস্তে হঠাৎ মনে হলো যে আমরা যে গল্পটা নিয়ে চিন্তাভাবনা করছি, ওয়াই নট এটা এই জাহাজ কেন্দ্রিক একটা গল্প হোক। তো তারপর আমরা নিয়মিতভাবে কয়েকদিন আসলে এই জাহাজে আসা যাওয়া করলাম এবং সপ্তাহখানেকের বেশি বোধহয় আমাদের চিত্রনাট্য তৈরি করতে লাগেনি। অবশ্যই, এবং সেটাই কিন্তু আমার প্রোমোতে দেখেছি ফজলুর রহমান বাবু একটি একটি করে পয়সা ফেলছেন এবং সেখানে আপনার পাশে কিন্তু আরেকজন ছিলেন, আরেকটি মানুষ মুগ্ধ নয়নে দেখছিলেন আপনার সেই পয়সা ফেলা এবং সেই রিচুয়াল। সম্ভবত নুরুজ্জামান ভাই যেরকম
দেখেছেন ছোটবেলায় একইভাবে? আমরা যে জাহাজটিতে অভিনয় করেছি সেখানে ওই জাহাজেরই কিছু লোকজন ছিলেন যারা আমাদের সাথে অভিনয় করেছে। আচ্ছা, হ্যাঁ, এবং তাদের কাছ থেকে কিন্তু আমি সারাদিন তো আমি ওখানেই থাকতাম, আমার তো বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সকালবেলা ওই জাহাজে উঠতাম, ওই জাহাজ বিভিন্ন বন্দরে বন্দরে ওই জাহাজটার কাজই ছিল বিভিন্ন তাদের জাহাজগুলোতে তেল দিত আর কি। তো সারাদিন যে দিত আমরা সারাক্ষণ ওর মধ্যে শর্ট দিচ্ছি, অভিনয় করছি, আবার ওই স্টাফদের সাথে গল্প করছি। এবং এইটা করতে করতেই কিন্তু কোন সময় যেন নুরুজ্জামান ভাই ছবিটা বানিয়ে ফেলেছেন। এবং আপনি যদি ছবিটা দেখেন, একটা মজার বিষয়, আমি নিজেই খুব অবাক হয়েছি, সেটা হচ্ছে যে আসলে ওই জাহাজের আমরা যে যারা চরিত্র মানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি ওর মধ্যে কোনটা আসলে কে অভিনেতা আর কে অভিনেতা না এটা আপনি বের করতে পারবেন না। হয়তো আপনি আমাকে চেনেন বলে বুঝতে পারবেন যে এইটা উনি, এইটা উনি, কিন্তু ওখানে একদম যারা ওই জাহাজে কাজ করেন তারাও অভিনয় করেছেন এবং কাউকে আপনি আলাদা করতে পারবেন না। এইটা আমার জীবন, এটা একটা বড় অভিজ্ঞতার জায়গা আমার। এবং আমার এটা চ্যালেঞ্জে ছিল যে অভিনয় করার সময় যে উনি যেইভাবে অতি সাধারণভাবে এবং এই জাহাজ ওই ওনার সাথে কথাবার্তা বললে ওনার হাঁটা চলাতে বোঝা যায় যে এই জাহাজটাতে উনি কাজ করেন এবং এটাকে ওন করেন। আমি যেন সেইভাবে চলতে পারি। হ্যাঁ, আমার ফুট স্টেপে যেন মনে না হয় যে আমি অভিনয় করতে আসছি, আমার লুকে যেন মনে না হয় যে আমি আসলে এই জাহাজের না, আমাকে কাস্ট করা হয়েছে। হ্যাঁ, আমি তাদের সাথে মিশে থাকার চেষ্টা করেছি, এইটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। অবশ্যই, এবং বড় চ্যালেঞ্জের কথা যখন শুনলাম তখন এই চ্যালেঞ্জে কেন ফেলা হলো, এই চরিত্রের জন্য কেন বাবু ভাইকেই পিক করা হলো? এর আগে আমি যে যতগুলো কাজ করেছি টুকটাক সব আসলে অপেশাদারদের নিয়ে কাজ করেছি। যে একটু আগে যেটা বললাম যে অপেশাদারদের যে অপেশাদারিত্ব ব্যাপারগুলো আছে, তো এইগুলো নিয়ে একটু এখনও আমি অপেশাদারদের নিয়ে কাজ করতে আমি পছন্দ করি। কিন্তু আমার কাছে মনে হলো ওনার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের এখানে লিড ক্যারেক্টার, কিন্তু পুরো ছবিতে এই ক্যারেক্টারের কোনো ডায়লগ নেই। তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে একজন অপেশাদার এটা ক্যারি করতে পারবেন না। তো সেই সময় আর আমার বাসায় আসলে টিভি নেই লাস্ট 30 ইয়ার্স, তো আমি কীরকম কাজ করছে আমার জানা নেই। তো তার কিছুদিন আগে আমি বাবু ভাইয়ের একটা ছবি দেখলাম, স্বপ্নজাল, ওই সেলিম ভাইয়ের, ওইটা দেখে মানে এটা আমরা যখন কাজ করতেছি মানে এই নিয়ে ওই সময়টাতে, তখন হঠাৎ মনে হলো আচ্ছা বাবু ভাইকে কেন নেই না, কিন্তু সাহস পাচ্ছিলাম না যে কখনো পেশাদার দিনে কাজ করিনি যে বাবু ভাইকে একটা এরকম অফার দিব, তো উনি রিজেক্ট করতেই পারেন। তো মনে হলো যে জীবনে তো রিজেকশন অনেকই হয়েছে, আরেকবার ট্রাই করি। একটা জাহাজে যেহেতু আমরা শ্যুট করেছি, লম্বা একটা সময় ধরেই আমরা শ্যুট করেছি, চ্যালেঞ্জটা আসলে কতটুকু ছিল? জাহাজের চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল এটা ছিল একটা ওয়ার্কিং জাহাজ। মানে আমাদের সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ ছিল হচ্ছে আমরা যেই গল্পটা বলতে চাচ্ছি সেটার জন্য যে জাহাজটা দরকার সেরকম একটা জাহাজ ম্যানেজ করা। আচ্ছা, এগুলো আসলে ওরকম সেই অর্থে কেউ রেন্টেও পাওয়া যাবে না, আর রেন্ট যদি কেউ দেয়ও সেটা এত হাই রেন্ট হবে যেটা আমার পক্ষে আসলে বিয়ার করা সম্ভব না। তো আমি খুবই ভাগ্যবান যে যেই জাহাজটা দেখে আমরা গল্পটা মাথায় আসছে, তো ওই জাহাজের মালিকের সাথে আমরা যোগাযোগ করি। তো তাদের আসলে একটা কোম্পানিতে জাহাজের সংখ্যা অনেক, 97টা অথবা 87টা কিছু একটা। তো কি মনে করে উনি বললো আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন, এটাতে যতদিন লাগে কাজ করেন, কোনো সমস্যা নেই, শুধু একটাই হচ্ছে যে আমাদের যেই ডেইলি রুটিন ওয়ার্কস এগুলোতে যেন কোনো হ্যাম্পার না হয়। আচ্ছা, তো আমরা সেটা চেষ্টা করেছি সব একদম তাদেরকে যেন কোনো রকম চ্যালেঞ্জে পড়তে না হয় আমাদের জন্য, বরং চ্যালেঞ্জটা আমরা নিয়েছি যে কথার কথা আমরা আজকে প্রিপেয়ার্ড হয়ে আসছি যে যাব মেঘনার দিকে, ওই দিকে যা যা সিন আছে ওগুলো শ্যুট করব। তো দেখা গেল ওই দিন আর মেঘনাতে গেলই না, কারণ তাদের তো নিজেদের শিডিউল আছে এবং এই শিডিউলটাও আপনার আগে থেকে জানা সম্ভব না, ওদের বিভিন্ন জায়গা থেকে কল আসে, ওরা ওখানে যায় কাজের অনুপাত। আমাদের মূল চ্যালেঞ্জটা ছিল আসলে হচ্ছে যে ওদের মানে কার্যক্রম, ওদের রুট ফলো করে করে আমাদের পুরো ছবিটার যখন যেটা শ্যুট করা দরকার সেটা শ্যুট করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আসলে। অবশ্যই। আবারও বাবুল ভাইয়ের কাছে আসলে আসতে চাই, মনপুরায় একরকম একটা সারাউন্ডিংস এবং এক ধরনের ক্যারেক্টার, স্বপ্নজালে একরকম, মাস্তুলে আর একরকম, কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন এই জাহাজের মানুষের সাথে মিশে যাওয়ার জন্য? আপনি যেমনটা বলছিলেন।
না, এটা এক ধরনের, এটা প্রথমত এক ধরনের স্কিল আর কি। আমরা দীর্ঘদিন ধরে অভিনয় করছি, কিন্তু মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে এই যে চরিত্রটিতে অভিনয় করি, সেই চরিত্রটিকে ভেতরের যে মানুষটা আর কি, মানে এই আত্মাটা বের করা আসলে ওইটাই হচ্ছে মূল কাজ অভিনেতা। বাইরের অভাবটা তো আমরা জানি, একটা টেক্সট থাকে, একটা যিনি স্ক্রিপ্ট লেখেন বা চিত্রনাটক লিখেন, তিনি তো একটা টেক্সট তৈরি করে দেন। অভিনেতাদের কাজ হচ্ছে ভেতরের এবং কিছু সাবটেক্সট চিন্তা করা, ডিরেক্টরের সাথে সময় সময় সেটা নিয়ে আলোচনা করা এবং ওই ভেতরের মানুষটাকে আবিষ্কার করা। কিন্তু সেই কাজটাই আসলে কঠিন। এবং আমরা তো খুব গতানুগতিক অভিনয় করতে চাই না, হ্যাঁ, ওই মানুষটিকেই আসলে প্রেজেন্ট করতে চাই, যে মানুষটির চরিত্রে আমি অভিনয় করছি এবং সেটা যেন বিশ্বাসযোগ্য হয় যে আমি ওই মানুষটা আর কি। আর অভিনেতার তো কাজই হচ্ছে ওইটা, যে আমি আসলে যেটা না সেই চরিত্রে অভিনয় করি। ফুটিয়ে তোলা। তবে সেখানে এই কথা থেকে আসলে আসতে চাই, গানে কিভাবে আসলাম, মানে আপনি একটি গান ও না, গেয়েছেন। গানের সেই গানের গল্পটা গানের, আসলে হ্যাঁ, জানতে চাই। গান আসলে আমাকে দিয়ে সবাই গাওয়ায়, আমি মাঝে মাঝে একটু বিব্রত হই, আবার ভালোও লাগে যে না ঠিক আছে, আমার গান তো মানুষ শুনে, কেন আমরা শুনে, গানটা কেন শুনে আমি জানি না। এইটাও কিন্তু আসলে আমি, আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের একটু সংক্ষেপ উত্তর দিই। জি। সেটা হচ্ছে যে আসলে আমি যখন অভিনেতা হবার প্রস্তুতিটা নিচ্ছিলাম, তখনই আসলে গানের বিষয়টা আমার মাথায় আসে। কারণ অভিনয়ের সঙ্গে গানের একটি গভীর অবশ্যই। সম্পর্ক আছে আর কি। আমরা তো গলা দিয়েই অভিনয়টা করি, মানে বিশেষ করে সংলাপটা বলি আর কি। তো সংলাপ যেহেতু গলা দিয়ে বলতে হয়, গানও গলা দিয়ে করতে হয়, তো গলাটাকেও প্রস্তুত করতে হয়। তো এই প্রস্তুতিটা নানানজন নানানভাবে করে। আমি একটু একটা সঙ্গীত শিল্পী যেইভাবে প্রাথমিকভাবে, একেবারে আমি নিজেকে সঙ্গীত শিল্পী বলতে চাই না একেবারেই, মানে একেবারে প্রাথমিক যে শিক্ষাটা যেভাবে, হ্যাঁ, শিখে আর কি, সেই শিক্ষাটা আমি অভিনয় করার জন্যই শিখেছি। অবশ্যই আমরা গানের সেই একটু বিহাইন্ড দ্য সিন দেখতে চাই আসলে। 1, 2, 3 সাবধানে চালাই রে মাঝি, আমার ভাঙা তোরি রে, অকুল দরিদার বুঝি কুল নাই রে, ভাসাইলি রে আমায়, ডুবাইলি রে। আপনার সাথে কাজ করছি হচ্ছে ওই নিথুয়া পাথারের হ্যাঁ। ওই অ্যালবামের, মানে মনপুরার। শামিম গেলে তো ভালোই হতো, তুমি তো গেলা না ভাই, আমি ওই যে আমাদের সাথে আমার- মস্কো গেলাম, অল্পের জন্য আমরা পুরস্কারটা মিস করলাম। কুল নাই। এটা যখন ওই গান গেয়ে নিজের এক্সপিরিয়েন্সটা কেমন, এরকম ফুল স্টুডিও, কারণ অভিনয় তো করে অভ্যস্ত ক্যামেরার সামনে, এটার না, এক্সপিরিয়েন্স এখন তো অভ্যস্ত হয়ে গেছি, মানে মন পুরা তো আজকের থেকে কত বছর আগে, দেখেন প্রায় 17-18 বছর, 17-18 বছর। 18 বছর আগে। তো ওই মন পুরা যখন প্রথম গান করলাম, তখন এটা করেছিলাম না বুঝেই করেছি আর কি। সেলিম ধরলো যে না, গান গাইতে হবে, এবং এটা যখন মানুষ শুনলো, এবং যদি বলি যে এটা বক্স অফিস হিট, সুপার ডুপার হিট, তো তারপরে একটু কনফিডেন্স লেভেলটা একটু বেড়েছে, যে না তাহলে মনে হয় আমার গান মানুষ শুনে, এবং আমি মনে হয় একটু হলেও পারি আর কি। তো এখন কনফিডেন্টলি গিয়ে দিতে পারি আর কি। তবে আমি অনেকটা ওই যে একটা গল্প আছে না, যে ওই ফোড়া কাটা নাপিত আর কি, হ্যাঁ, ফোড়াটা হলে অপারেশন করে দেয়, কিছু না বুঝে অপারেশন করে দেয় আর কি। তো আমি অনেকটা না বুঝে অপারেশন করে দেওয়ার মতো আর কি। অবশ্যই আমরা মনের আনন্দে গিয়ে যাই, আমরা হোক আবার না হোক সেটা। ফিরবো এই গল্পে, তবে তার আগে এখন আনন্দের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন মাস্তুল সিনেমার পেছনের দুজন মানুষ। এই স্টোরি লাইনটা নিয়ে আসলে জানতে চাই, এই ধরনের স্টোরি লাইন কেন, এবং কি চিন্তা করে দর্শকদের প্রতি আসলে আপনার আহ্বান থাকবে? ধরুন আসলে 40-এর দশকে যে ধরনের গল্প লোকজন দেখতো, নিশ্চয়ই 80-র দশকে সেরকম দেখতো না। তো 80-র দশকে যেটা দেখেছে সেটা নিশ্চয়ই এখন দেখবে না, এটা খুব স্বাভাবিক। এই বিবর্তন বলেন বা পরিবর্তন বলেন, এটা খুব অবভিয়াস একটা ব্যাপার।
তো আমাদের দর্শক কিন্তু এখন শুধু একটা সময় ছিল যে আমাদের নিজেদের প্রোডাকশন ছাড়া দেখার কোনো সুযোগ ছিল না, তো এখন তো আর সেরকম না, লোকজন চাইলেই সারা দুনিয়ার কাজ দেখছে। তো আমাদের একটা সময় আমাদের আক্ষেপ ছিল যে আমাদের দর্শক পিছিয়ে পড়া দর্শক। তো আমার মনে হয় যে আমাদের দর্শকরাও এখন নিজেদেরকে লেভেল আপ করেছে। তো যেই কারণে মনস্তাত্ত্বিকভাবে বা সব দিক থেকেই যে আগে আপনার প্রতিটা গল্প অনেক স্পুন ফিড করতে হতো, যে আপনি সব কিছু গিলিয়ে দেওয়ার মতো ব্যাপার। তো এখন কিন্তু একটা আপনার হিন্ট থেকেই লোকজন অনেক কিছু নিজেদের মতো ইন্টারপ্রেট করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এখন আর সেই স্পুন ফিড টাইপের গল্প নিশ্চয়ই মানে দর্শকই পছন্দ করবে না। অবশ্যই। তো আমাদের নির্মাতাদের মধ্যেও একটা বড় চেঞ্জ এসেছে। আগে যারা নির্মাণে এসছেন তাদের থেকে এখন যারা নির্মাণ করছেন তারা অ্যাটলিস্ট অনেক বেশি ট্রেন্ড আই থিঙ্ক, এবং যেটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল যেসব কাজকর্ম হচ্ছে তারা সেগুলো দেখছে। তো সবাই তো একটা সময় আসলে আপডেটেড হবেই। তো আমার মনে হয় যে গল্পের ক্ষেত্রেও আসলে ওই প্রভাবটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া আসলে, এবং দর্শক যেহেতু নিচ্ছে তার মানে এই গল্প হচ্ছে। অবশ্যই। বাবু ভাইয়ের কাছে এই পর্যায়ে আসলে আসতে চাই, সিনেমা নিয়ে যখন কথা হচ্ছে লম্বা একটা সময় ধরে কিন্তু আপনি এই জার্নিটা দেখেছেন, দর্শকদের যে পছন্দ অপছন্দর যে জার্নিটা। সিনেমা নিয়ে আমরা যখন আগে কথা বলছিলাম তখন কিন্তু আপনি বলেছেন যে সিনেমার কেন্দ্রে আসা মানুষের সেই প্র্যাকটিসটা আমরা অনেকটাই হারিয়ে গেছে। সব মিলিয়ে আসলে জানতে চাই বাংলার সিনেমা এবং মাস্তুলের সেখানে, আমরা বিদেশে মাস্তুল নিয়ে একটু পরে আবারও আসছি ফিরছি। আমি এই প্রসঙ্গে একটু আপনি আগে যে কথাটা যে নুরুজ্জামান ভাই আপনার যে প্রশ্নের উত্তরটা দিলেন সেখানে একটু ব্যাক করতে চাই। সেখানে বলতে চাই যে এই যে আমরা দীর্ঘদিন যে টেলিভিশনে কাজ করেছি, এই আজকের দিনের দর্শক তৈরি হওয়ার পেছনে কিন্তু এই টেলিভিশনের নাটকের একটা ভূমিকা আছে। বিশেষ করে এই শতকের প্রথম দিকে আর কি, এই 2000 সাল থেকে শুরু করে এই এখনকার সময় পর্যন্ত টেলিভিশন অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে নাটকে, বিশেষ করে ইটিভি আসার পর থেকে, যখন টেরেস্ট্রিয়াল চ্যানেল ইটিভি আসলো। তো এইখান থেকে তো একটা দর্শকের টেস্ট তৈরি হয়েছে। এবং ভাই যেটা বললেন যে সারা পৃথিবীর ছবি দেখার এখন সুযোগ আছে। আগে একটা সময় কিন্তু আমরা ওই আজকে যদি ইরানের কথা বলি বা যদি সাউথ কোরিয়ার কথা বলি, হ্যাঁ, এই সমস্ত জায়গার সিনেমা কিন্তু মানুষ আগে দেখতে পেত না। হ্যাঁ, এখন কিন্তু ইচ্ছা করেই দেখতে পারে, অনেক সুযোগ আছে। হ্যাঁ, ইরানে যে বিখ্যাত মানুষ, এই যে দেখেন একটা সময় চলচ্চিত্র হলে একটা স্টার লাগবে, পরিচিত মুখ লাগবে। এই যে ভাই বললেন যে আমি আসলে নন প্রফেশনাল লোকজনদের নিয়ে কাজ করতে, এই ধারণাটাও কিন্তু আসলে অন্য জায়গা থেকে আসে। অবশ্যই। যেমন বিখ্যাত ডিরেক্টর আব্বাস কিয়ারোস্তমি, উনি কিন্তু এই ধরনের কাজ করতেন, প্রফেশনাল অভিনেতাদের নিতেন না খুব একটা, মানে যেখানে যেটা লাগতো সেইভাবে নিতেন, হয়তো দুই একজন নিতেন। তো এই যে প্রসঙ্গে আসি, এই দর্শক কিন্তু ধীরে ধীরে টেস্টের জায়গাটা চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। আমরা সেই জায়গার মধ্যে এসে পড়েছি। এখন আমি আগেও দেখেছি আগের দর্শক আবার এখনকার দর্শক, তবে এইখানে দর্শক যে শুধু পরিবর্তন হচ্ছে তা না, দর্শকের আসলে শ্রেণী চরিত্র চেঞ্জ হয়েছে আসলে। আচ্ছা, আগে যে শ্রেণী একটা সময় যদি 50-এর দশক 60-এর দশক বা তার উপরে কথা যদি বলি, কিছুদিন মধ্যবিত্তরা সিনেমা হলে গিয়ে সিনেমা, আমি আমার মায়ের সঙ্গে, আমি আমার বাবার সঙ্গে বসে আমার মায়ের কোলে বসে সিনেমা দেখেছি। কিন্তু 80 দশকের পরে কোনো মধ্যবিত্ত পরিবারের তার সন্তানদের নিয়ে সিনেমা দেখতে গেছে, এটা আমি দেখি নাই। তখন একটা শ্রেণী আমরা তখন শুনতাম যে আমি তো সিনেমা বানাই, ডিরেক্টররাই বলতেন, প্রডিউসাররা বলতেন, একেবারে শ্রমজীবী মানুষের জন্য। আরও ডেফিনেটলি বলতে হয় যে আমি বানাই রিক্সাওয়ালাদের জন্য, এরকম আমরা শুনতাম। সেই শ্রেণীটা কিন্তু এখন আর সিনেমা দেখছে না, কিন্তু তাদের জন্য সিনেমাটা হওয়া উচিত ছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে সিনেমাটা সার্বজনীন হওয়া উচিত। তবে সব বই তো, যেমন পড়ার বই, যেমন সব বই তো আর সবাই পড়বে না। হ্যাঁ, কিন্তু আবার কিছু বই আছে সবাই পড়বে, কিন্তু অবশ্যই সেটা রুচিশীল হতে হবে, মানসম্মত হতে হবে, আমাদের মূল্যবোধের সঙ্গে যায়, আমাদের সংস্কৃতির সঙ্গে মানে সাংঘর্ষিক না হয়, এরকম ছবি হওয়া উচিত। তো আর সবচেয়ে বড় কথা, এখন আজকের দিনে নানান রকমের চলচ্চিত্র হবে, সবাই যে
নুরুজ্জামান ভাইয়ের মতো ছবি বানাবে বা নুরুজ্জামান ভাই আরেকজনের মতো ছবি বানাবে, সেটা বড় কথা না। নানান ধরনের চলচ্চিত্র হবে, নানান ধরনের দর্শক দেখবে, এটা আমাদের কাম্য আর কি। কিন্তু আমরা দেখছি একটা বিশেষ শ্রেণী এখন সিনেমা দেখতে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক অনেক কিছুই আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করে। তবে আবারও নুরুজ্জামান ভাইয়ের কাছে আসলে আমি যেতে চাই, সিনেমার কথা যখন আমরা বলছি, আমরা কিন্তু মন্টাজেও দেখছিলাম আপনার আগের কাজগুলো কিন্তু বেশ সমাদৃত হয়েছে, এবং আমরা বলছিলামও কিন্তু মস্কোর কথা, আমরা বলছিলাম স্পেনের কথা, এবং বিভিন্ন দেশে যখন বাংলাদেশের পরিচয় নিয়ে যাচ্ছি অবশ্যই গর্বের, এবং তার পাশাপাশি আসলে জানতে চাই সেখানের এক্সপিরিয়েন্সটা আসলে তারা কিভাবে একসেপ্ট করছে, এবং তার পাশাপাশি তারা স্টোরি লাইন দেখেও বা কি বলবে। দেশের বাইরে গেলে আসলে এটা আমাদের বাবু হয়েছিলেন, আমাদের সবচেয়ে কম মানে ভালো লাগার জায়গাটা হচ্ছে কি, নিজের নাম বা সিনেমার নাম বলার থেকে যখন দেশের নামটা বলে তখন কিন্তু আসলে আমরা মানে বাংলাদেশি হিসেবে খুব গর্বিত হই। যখন আপনাকে আপনার কাজ দিয়ে মূল্যায়ন করে সেটা নিশ্চয়ই ভালো, যে কারোই ভালো লাগবে। তো এইবার আমি আগেও গিয়েছি মস্কোতে, তো এবার গিয়ে আমি একটা ইন্টারেস্টিং জিনিসই করলাম যে যাদের সাথে কথা হয়েছে ওরা মানে একটা হুইসপারিং শুনছিলাম যে নিউ বাংলাদেশি ওয়েব তৈরি হচ্ছে। তো এটা আমাদের আসলে হয়েছে কি, এর আগে একটা সময় আমাদের দেশে সেই সূর্য দিগল বাড়ি থেকে শুরু করে আমাদের অনেক ছবি কিন্তু ইন্টারন্যাশনালি আপনার রিকগনাইজড হয়েছে, কিন্তু সেটার কোনো কন্টিনিউশন ছিল না। একটা ছবি হলো 10 বছরের মধ্যে আর কোনো ছবি ওরকম জায়গায় যায় নাই। তো ইদানিং লাস্ট 7-8 বছর আমাদের কিন্তু প্রতি বছরই কোনো না কোনো ছবি আসলে আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছে আর কি, বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে, এবং মোটামুটি আপনার মেজর ফেস্টিভ্যালগুলোতে যাওয়া শুরু করেছে। তো এইটা একটা খুব মানে ভালো জিনিস, যেটা আমাদের ইমেজ বিল্ডিং হচ্ছে। সেই সাথে সবচেয়ে আর তার চেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে দেশে ফেরার পর অনেক নতুন যারা কাজ করছে, অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, ভাই কীভাবে এই করা যায়, ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যালে যাওয়া যায় বা সাবমিট করা যায়, এগুলো নিয়ে কথা বলছে। তো মানেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কিন্তু এক ধরনের একটা কম্পিটিশন তৈরি হচ্ছে, যেটা খুবই হেলদি। তো বাইরে গিয়ে আবার মস্কোতে আমাদের শুধু এতদিনই ছিল যেটা আপনার সিনেমা নিয়ে কথা হচ্ছিল, এবার আমাদের অভিনয় নিয়েও কথা হয়েছে। আমাদের খুব পসিবিলিটি ছিল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পাওয়া, এবং বাবু ভাই এটার জন্য মানে আমরা মোটামুটি ধরেই নিয়েছিলাম না, বাবু ভাই যে লোকজনের জুরি টুরি যাদের সাথে কথা বলতেছিলাম তাদের মনেই হচ্ছিল যে মনে হয় মানে আমরা এটা পেতে যাচ্ছি। তো যাই হোক, এগুলো আমার কাছে খুব পজিটিভ মনে হয় আসলে। অবশ্যই, এবং বাবু ভাইয়ের তো বাংলাদেশে আই থিঙ্ক অনেক 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 পুরস্কার আমরা পেয়েছি বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে, বিভিন্ন ক্যারেক্টার প্লে করে বিভিন্ন স্টোরির জন্য। এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসলে জানতে চাই, যখন বিদেশেও এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে সেটা কেমন লাগছে? না, এটা তো কাজের আসলে স্বীকৃতি, ভালো লাগে। তবে সার্বিকভাবে যখন ছবিটি প্রশংসিত হয়, ছবি নিয়ে যখন কথাবার্তা বলে, সেটি আসলে অনেক অনেক ভালো লাগে। আর পুরস্কার পাবো এই উদ্দেশ্য নিয়ে আসলে যাইনি আসলে। ওই যে ভাই যেটা বললেন যে আমরা একটা আমাদের চলচ্চিত্র নিয়ে যাচ্ছি, আমাদের চলচ্চিত্র মানুষ দেখছে, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। কারণ আমাদের এমনিতেই কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা, খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেটা আছে। তো সেই জায়গা থেকে তো আমাদের বেরোইতে হবে। আমরাও যে চলচ্চিত্র বানাতে পারি, আমরাও যে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে পারি, সেটা তো একটা বড় ব্যাপার। তো সেইটা আমার কাছে, যে আমি ছবির ভেতর দিয়ে যে যেতে পারলাম এই ছবিটার সঙ্গে, এটা আমি অনেক এনজয় করেছি আসলে মস্কোটা। যদিও সময় খুব কম ছিল, তারপরেও ভাইদের ফেলে রেখে রেখে গ্রামে গ্রামে ঘোরার চেষ্টা করেছি। অবশ্যই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা অবশ্যই। তবে এ পর্যায়ে এখন আনন্দে নিতে চাই আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমরা কথা বলছিলাম কিন্তু মাস্তুল নিয়ে, এবং আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন ফজলুর রহমান বাবু, এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। আমরা স্টোরি লাইন নিয়ে যখন কথা বলি, এবং বিরতির আগে কিন্তু আসলে কথা হচ্ছিল আমাদের বাংলাদেশ বা বাংলা বা বাঙাল, আমাদের যারা রয়েছেন, সত্যজিৎ রায়ের কথা আসলে বলতেই হবে। ডিরেকশনের কথা যখন চলে আসছে, তার স্টোরি পিক করার জন্য কিন্তু সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, এবং পথের পাঁচালীও কিন্তু বলা যায় একটা সেরকমই প্রোডাকশন। আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি বললেন যে
বসেছিলাম নারায়ণগঞ্জে, মাথায় আসলো, বানিয়েছি মাস্তুল। এই ধরনের আসলে ইন্সপিরেশনগুলো বা কি আপনাকে অনুপ্রাণিত করে সিনেমার ক্ষেত্রে? আমি আসলে আমার অভিজ্ঞতায় নেই এমন কিছু নিয়ে কাজ করতে চাই না বা করিও না কখনো। তো আমি একটু আগে যেটা বললাম যে হঠাৎ করে চলে আসলো, ব্যাপারটা এরকম হঠাৎ করে চলে আসা মনে হতে পারে, বাট ব্যাকগ্রাউন্ডটা এত সহজ না। কারণ ছোটবেলা থেকেই আমাদের এই যেই ক্যারেক্টারগুলো, আমাদের তো বন্দরের শহর এবং এই নদীর পাড়ে আমরা বড় হয়েছি। তো এই যে ক্যারেক্টারগুলোর কথা বলছি বা জাহাজ বা যেই ঘটনাগুলো আমরা আসলে এই সিনেমাতে দেখছি, এগুলো কিন্তু মানে একটাও বানানো না আসলে। হয়তো মানে পরপর দেখা হয়নি কখনো। তো এত এত বছর ধরে আপনার প্রায় এই 40-45 বছর ধরে দেখে দেখে শুধু পিক করা যে আমি কোনটা নেব কোনটা রাখবো না, এবং টোটালটা হচ্ছে আসলে একসাথে ওই যে বিভিন্ন ঘটনা দিয়ে একটা মালা গাঁথার মতো ব্যাপার। তো তো তখন মনে হয়েছে যেটা যেটা প্রাসঙ্গিক বা কোনটার সাথে কোনটার আপনার রিলেশন আছে এগুলো আর কি। তবে ইন্টারেস্টিং এনাফ যে এই ছবিটা বানানোর আগে এই জাহাজিদের আমি যেভাবে দেখতাম বা জাহাজগুলোকে যেভাবে দেখতাম, আমার চিন্তা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। জাহাজে যখন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে গেলাম, তখন আমি ফিল করলাম যে এই যে জাহাজগুলো, এগুলো আসলে কিন্তু একটা বিচ্ছিন্ন একটা রাষ্ট্রের মতো। এটা একটা সিস্টেমে চলে, একটা রাষ্ট্র যেমন যেই সিস্টেমে চলে, এবং রাষ্ট্রের যত মানে ভালো মন্দ যতগুলো দিক আছে সেগুলো ঠিক এখানেও আছে, একই সিস্টেমে কাজ করে আসলে। আর এই জলে ভাসা মানুষগুলো কিন্তু আপনার ডাঙার মানুষের মতো না, তাদের আবেগগুলো একটু ডিফারেন্ট, যেটা আমরা ডাঙার মানুষের হঠাৎ করে রিলেট করতে পারি না। এবং তাদের যে জগৎটা, সেই জগৎটা কত কাছ থেকে তুলে আনা যায় সেটাই এখানে চেষ্টা করা হয়েছে। আর সেই অর্থে মানে গল্প বলার থেকে আমি একটা এক্সপিরিয়েন্স দিতে চেয়েছি থ্রু আউট দ্য ফিল্ম। অবশ্যই। তবে দর্শকদের ক্ষেত্রে আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি হাওয়ার কথা বলি বা রইদের কথা বলি, এখন যে সিনেমাগুলো নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে, কিংবা আমরা যদি শাকিব খানের সিনেমাগুলোর কথাও বলি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা নিশের জন্য তারা কাজ করে যে এই ধরনের মানুষরাই আমার এই সিনেমা দেখতে আসবেন। বাবু ভাই যেরকম বললেন যে একসময় কিন্তু সেই একদম মাটির যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কাজ করা হতো, একদম রুট লেভেলে যারা কাজ করছেন যে একদম এলিটরা দেখবেন সিনেমাটা, এমন না। সেক্ষেত্রে আসলে নিশ কি আছে মাস্তুলের কোনো, যে এই ধরনের মানুষের জন্য বানিয়েছে নাকি সবার জন্য মাস্তুল? মানে প্রতিটা ছবির তো আসলে অনেকগুলো লেয়ার থাকে, এক একজন এক একটা লেয়ারে কানেক্ট করতে পারে। তো ওই রকম লেয়ার তো কিছু আছেই। তবে যারা ধরেন ফর্মুলা সিনেমা দেখে অভ্যস্ত, তারা বোধহয় আমার নিশে পড়বেন না, এতটুকু শুধু বলতে পারি। বাবু ভাইয়ের কিছু যোগ করার আছে এখানে? না, সেটাই। তবে এখানে একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা চলচ্চিত্র প্রযোজক বা পরিচালক, তারও একটা দায় আছে দর্শক তৈরি করার। হ্যাঁ, যেমন আপনাকে যে আমি একটু উদাহরণ দিই, আমি তো থিয়েটারের মানুষ, থিয়েটার করি। তো স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যারা থিয়েটারের যারা পায়োনিয়ার যারা, তারা কিন্তু একটা দর্শক তৈরি করেছেন দীর্ঘদিন ধরে। হ্যাঁ, মহিলা সমিতিতে নাটক করে, শিল্পকলা নাটকে দীর্ঘদিন ধরে একটা দর্শক তৈরি করেছেন। আমাদের চলচ্চিত্রে আমাদের দুর্ভাগ্য হলো সত্য যে সেই চলচ্চিত্রে সেই দর্শকদের আমরা তৈরি করতে পারি নাই। সেই জায়গাটা যে দেশের চলচ্চিত্র শুরু করেছে, ধরেন জহির রায়হানদের মতো মানুষ, সেই দেশের দর্শকও তো সেরকম একটা জায়গায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেই জায়গাটা দুর্ভাগ্যজনক হলেও সে জায়গাটা যায় নাই। কিন্তু যায় নাই বলে যে যাবে না সেটা আমি মনে করি না। তাই মনে করি যে আমরা এখন যারা কাজ করছি তাদের একটা দায় আছে যে সেই দর্শক জন্য তৈরি হয় ধীরে ধীরে। এখন দর্শক বুঝবে না বলেই আমি আর সেই জায়গায় যাব না বা বানাবো না সেটা, বা আমি একটা ভালো বই লিখবো না, সেটা কোনো কথা না। আস্তে আস্তে বুঝবে, সময় লাগবে। তা আমি মনে করি যে ট্রেন্ড এখন শুরু হয়েছে, এই ট্রেন্ডটা থাকার দরকার আছে, এবং সব ধরনের। আপনি বললেন তো, যেমন আপনি ওই তুফানের কথাও বললেন, আপনি রইদের কথাও বললেন, আপনি বনলতা এক্সপ্রেসের কথাও বললেন, আবার ওই প্রেসার কুকারের কথাও বললেন। তো সব দর্শকই কিন্তু সব ধরনের ছবি দেখতে পারে আর কি, আমার কাছে মনে হয়। আর একটা ছবিতে তো অনেকগুলো লেয়ার থাকে, তাই না? তো যার যার মতো করে সে দেখবে। তাই মনে করি যে
এই ধারাটা অব্যাহত থাকুক। আমাদের চলচ্চিত্রের জন্য একটা আমি মনে করি এখন একটা ভালো সুবাতাস মানে বইছে আর কি। এবং এই ধারা যদি অব্যাহত থাকে আমাদের চলচ্চিত্র নিশ্চয়ই একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে আর কি। অবশ্যই সেই এক্সপিরিয়েন্স থেকে আবারও ফিরে যাই আপনার পুরস্কারের ঝুলির গল্পে। গহীন বালুচরের জন্য সেরা কৌতুক অভিনয় শিল্পীর একটি পুরস্কার আপনার হাতে রয়েছে, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা আসলে কথা বলি, ক্যারেক্টারগুলো নিয়ে আমরা যখন কাজ করছি, আবারও আমি একই জায়গায় আসলে ফিরে যাচ্ছি, কারণ আপনার কাছে না আমার এটা জানার খুবই ইচ্ছে, এত ডাইভার্সিটি এবং বিভিন্ন ক্ষেত্রে দর্শকের কথা যখন বলা হয়, দর্শকদেরও কিন্তু অ্যাকসেপ্টেন্স একটা আছে যে আমি এই মানুষটাকে এই ক্যারেক্টারে দেখে অভ্যস্ত, চট করে সে যখন আরেকটা ক্যারেক্টার করছে একটা ধাক্কা খায়। মাস্তুল দেখেও কি দর্শক একটা ধাক্কা খাবে? না, আমার কাছে যেটা এটা ধাক্কা খাওয়ার বিষয় না। আমার কাছে মনে হয় যে দর্শক ছবিটা দেখতে দেখতে ওই গল্পের মধ্যে ঢুকতে পারবে, সে বুঝতে পারবে যে আসলে এই যে জার্নিটা আমাদের, তার সঙ্গে সে মানে প্রপারলি কমিউনিকেট করতে পারবে। এবং আমার কাছে মনে হয় যে দর্শক একটা সময় আমাদের ওই জার্নির অংশ হতে পারবে আর কি। আর আপনি যেহেতু একটু প্রসঙ্গ ভূমিকাতে একটু বললেন, একটা কৌতুক শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে, এইটা আসলে বাংলাদেশে আসলে ওইটা কোনো মানে কৌতুক চরিত্র বলতে যেটা বোঝায়, আসলে এটা কৌতুক চরিত্র, এটা একটা চরিত্রই। এই চরিত্রের মধ্যে নানান লেয়ার আছে, নানান কালার আছে আর কি। তো কোথাও কোথাও হয়তো এই চরিত্রটি দেখে হয়তো মানুষ একটু হেসে দিতে পারে, আবার একটা করুণ দিকও আছে তার। হ্যাঁ, তো সেই জায়গাগুলো মিলিয়ে এটা একটা আমার কাছে মনে হয়, আপনি যদি দেখে থাকেন ছবিটা, তাহলে এটা একটা পূর্ণাঙ্গ চরিত্রই। কিন্তু ওই যে ক্যাটাগরি আছে, চলো পুরস্কারের ক্যাটাগরি আছে, তো এই ক্যাটাগরিতে ফেলে দেয় আর কি আমাদের। সেই এক্সটেনশনে আসলে থাকি, সেই ক্যাটাগরিতে ফেলে দিয়ে একটা পুরস্কার দিয়ে দেয় আর কি। তবে এত রঙিন একটা মানে আপনার যে এক্সপিরিয়েন্স এবং আপনার যে কাজের যে পোর্টফোলিও, এত রঙিন একটা পোর্টফোলিওতে এমন কোনো ক্যারেক্টার কি আছে যেটা করা হয়নি বা করতে চাই এমন? এখানে একটা বড় কথা বলি, সেটা হচ্ছে যে নুরুজ্জামান ভাই আমাকে যখন প্রপোজ করলেন এই চরিত্রটির কথা, তার আগে কি আমি চরিত্র সম্পর্কে জানতাম? অভিনেতা তো জানেই না আসলে তার জন্য কি চরিত্র অপেক্ষা করছে, কি চরিত্র অপেক্ষা করছে এটা আমি জানি না। তো একটা নতুন ডিরেক্টর কালকে হয়তো একটা নতুন ধরনের একটা চরিত্র এনে আমাকে সামনে হাজির করতে পারে, ওইটা হয়তো কারো কোনো একজন স্ক্রিপ্ট রাইটারের মাথায় আছে। কিন্তু হ্যাঁ, এখানে একটি কথা আছে, যেহেতু আমরা থিয়েটার করি, আমি তো শুধু চলচ্চিত্রের অভিনেতা না, আমরা তো মঞ্চের অভিনেতা, আমরা টেলিভিশনের অভিনেতা। এখন সারা পৃথিবীতে যে সমস্ত ক্লাসিক চরিত্র আছে, ধরেন যে শেক্সপিয়ারের একটি নাটক কিং লিয়ার, হ্যাঁ, বা ম্যাকবেথ, হ্যাঁ, বা হ্যামলেট, তো সেই সমস্ত চরিত্র তো আমার করা হয় নাই কখনো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হয়তো মনে হয় যে আমি যদি কিং লিয়ারের চরিত্রটা অভিনয় করতে পারতাম, হ্যাঁ, এটা মনে হয় আর কি। হ্যাঁ, তো এরকম চরিত্র তো আছেই, অভিনেতার তো আকাঙ্ক্ষার তো শেষ নাই আসলে। অবশ্যই। আবারও নুরুজ্জামান ভাইয়ের কাছে ফেরত আসতে চাই। নেক্সট প্রজেক্টের কথা যখন আমরা বলি, আমরা যখন একটা প্রজেক্ট শেষ করি আরেকটা প্রজেক্টের কথা কিন্তু ইনস্ট্যান্টলি মাথায় ঘুরতে থাকে। আপনি একটি প্রজেক্টের কথা বলছিলেন যেটি হয়নি, এবং ভাগ্যবশত, আমাদের সৌভাগ্যবশত সেটির বদলে মাস্তুলটি হলো। সেটি কি আবার শুরু করার কোনো পরিকল্পনা আছে? ইনফ্যাক্ট সেটা আমি আবার শুট করেছি। সেটার এক্সপিরিয়েন্স জানতে চাই, এবং আমরা কি সেটি দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, এখনই দেখতে পারবেন না। তো এরপর মানে মাস্তুলের পর আমার আরও 2টা ছবি শ্যুট করা হয়েছে, তো সেগুলোর একটা প্রায় শেষের দিকে বলতে হচ্ছে যে আমার সাউন্ডের কাজ চলছে, বাকি সব হয়ে গেছে। সেটা আমার ইচ্ছে আছে যে 27-এ রিলিজ করার, দেখা যাক বাকিটা। আর যেটা আমার করার কথা ছিল সেটা হয়ে গেছে আমার, মানে যেটা দ্বিতীয় ছবি হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে 4র্থ ছবি, সেটা শ্যুট করা হয়েছে, এখনও এডিট শেষ হয়নি। অবশ্যই। আরেকটি প্রশ্ন আসলে চলেই আসে, মাস্তুলের কিন্তু গত বছর রিলিজ পাওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে সেটি এবছর রিলিজ পেল, এবং একটা লম্বা একটা জার্নি কিন্তু আপনাদের পার করতে হয়েছে মাস্তুল নিয়ে শ্যুট করার পরও। সেই জার্নিটা নিয়ে আসলে জানতে চাই, এতটা ডিলে বা এত সময় কেন আমাদের লাগলো প্রেক্ষাগৃহে আসতে? প্রথম কথা হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণ আমার পেশা না, আমি পেশায় স্থপতি।
আর চলচ্চিত্র হচ্ছে আমার প্যাশনের জায়গা। এটা একটা যে আমার পেশাগত কাজ সামলানোর পরে যখন আমি যেটা ফ্রি সময় পেলে তখন আমি আসলে সিনেমা নিয়ে কাজ করি, এটা একটা জিনিস। আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমি একাই অনেকগুলো কাজ করি আর কি, যেমন আপনার স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে এডিটিং, সাউন্ড ডিজাইন, মানে সব কিছু যে মানে একা একা করতে গেলে যেটা হয় কি আপনার সময় এমনিতেই বেশি লাগে। তো এই হচ্ছে দুইটা মূল কারণ। তার মধ্যে আরেকটা সমস্যা ছিল যে আমরা ছবিটা শ্যুট করেছিলাম 19-এ, তো আমাদের কিছু কাজ ছিল হচ্ছে 20-এর মার্চে। আচ্ছা, তো 20-এর মার্চে কিন্তু কোভিড শুরু হয়ে গেল। তো আমাদের প্রথম কোভিডের লকডাউনের আগে আমাদের শুটিং লকডাউন করে দেওয়া হচ্ছে বাবু ভাই। বাবু ভাই বললো যে আমার বাসা থেকে আমার বেরোতে দিবে না। তো আমাদের ওইখানে যেটা হচ্ছে 1 বছর আপনার পরে গিয়ে আবার বাকি কাজ করতে হয়েছে। তো ওইদিকে একটা সমস্যা ছিল, তার মধ্যে মাঝখানে আমার ওই আম কাটলের ছুটি রিলিজ হলো, ওটার জন্য একটা সময় গেল। আর তারপরে তো যেটা বললাম যে এসব কারণে একটু ডিলে হয়ে যায়। আর গত বছর আমার ইচ্ছে ছিল যে আমরা কি বলে সেন্সাস সার্টিফিকেট নিয়েছিলাম মস্কোতে যাওয়ার আগেই, গত বছর মেতে আমরা মস্কোতে গিয়েছি। তো ইচ্ছে ছিল যে তার পর রিলিজ করব, কিন্তু সার্বিক পরিস্থিতি যেরকম ছিল ওটা আমার কাছে খুব সিনেমা ফ্রেন্ডলি মনে হয় নাই। যে আমার মনে হয় না যে আমি এই সময়টাতে আমার ছবি রিলিজের জন্য রিলিজ হবে, বাট ছবিটার আমি যে ফিডব্যাক আশা করছি দর্শকের কাছে সেটা হয়তো আমি পাবো না। আচ্ছা, তো যেই কারণে তখন রিলিজ করা হয়নি। অবশ্যই। বাবু ভাইয়ের কাছে কি আমরা এক লাইন গানটি শুনতে পারি? তবে তার আগে আপনাদের দুজনকেই শুভকামনা জানাতে চাই মাস্তুল নিয়ে। অবশ্যই প্রেক্ষাগৃহে দেখা হবে এবং তার পাশাপাশি যারা যারা কলাকৌশলী ছিল সকলের জন্য কিন্তু শুভকামনা থাকছেই। ধন্যবাদ। গান গাইতেই হবে না? যদি যদি সম্ভব হয়। আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে, অকুল দরিদার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে, অকুল দরিদার বুঝি কুল নাই রে।